আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের দোকান বন্ধের ব্যাপারে সরকারের কাছে যেই অনুরোধ জানিয়েছিলাম তাতে মহামান্য বিচারক আমাদের দোকান খুলে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দিয়েছেন। তে আমরা সরকারের কাছে এবং মহামান্য বিচারকের কাছে কৃতজ্ঞ। নবীন ফ্যাশনকে যেভাবে যারা হুমকি দিয়েছে, ধমক দিয়ে তাদের আউটলেটকে বন্ধ করবার জন্য বাধ্য করেছে এবং নবীন ফ্যাশনের মালিককে দেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছে, তাদের বিরুদ্ধে আগামী কয়েক ঘন্টার মধ্যে অবশ্যই সরকার ব্যবস্থা নেবে। এতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ব্যবসা বাণিজ্য বন্ধ করে বিদেশে চলে যেতে হলো নবীন ফ্যাশনের মালিককে। তিনি বললেন যে পাঞ্জাবির ব্যবসার জন্য তো আর জীবন দিতে পারবো না, এবং তিনি এটিও বললেন যে এখন মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি না করাটাই ভুল হয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, 300 টাকার পাঞ্জাবি উনি 300 টাকায় বিক্রি করছে, উনি 300 টাকায় বিক্রি করছে, আপনি 600 টাকা করেন না, আপনি 3000 টাকা করেন, আপনাকে কেউ না করছে, তাহলে আপনার কি এখতিয়ার আছে প্রধানমন্ত্রীর পরিচয় কিংবা অন্য কারো পরিচয় একেবারে পুলিশ সামনে করে নিয়ে গিয়ে সেখানে ব্যবসাটাকে বন্ধ করে দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা সকলেই ইতিমধ্যে অবগত আছেন কম বেশি নবীন ফ্যাশন সম্পর্কে। আলোচনার তুঙ্গে নবীন ফ্যাশন মব করে, সিন্ডিকেট করে দুর্বৃত্তকারীরা নবীন ফ্যাশনের মগবাজারের একটি শোরুম বন্ধ করে দেয় এবং তারপর থেকেই আলোচনায় আসে নবীন ফ্যাশন। তাদের অপরাধ কি? নবীন ফ্যাশন বন্ধ করে দেওয়ার কারণ কি? কম মূল্যে উন্নত মানের প্রোডাক্ট বিক্রি করা, উন্নত মানের পাঞ্জাবি বিক্রি করা। যেই পাঞ্জাবি অন্যান্য দোকানে, অন্যান্য শোরুমে 5,000, 8,000, 10,000, 12,000, 15,000 টাকা মূল্য, সেই পাঞ্জাবি একই প্রোডাক্ট তাদের থেকে ভালো কোয়ালিটি সম্পন্ন নবীন ফ্যাশনে 500, 300, 700, 800, 900, 1200। এই জন্য বাকি শোরুম দোকানদাররা, বিশেষ করে প্রধানমন্ত্রীর পরিচয়ে, প্রধানমন্ত্রীর বন্ধুর পরিচয়ে এক ব্যক্তি, সে হস্তক্ষেপ করে, তার নির্দেশে নবীন ফ্যাশন বন্ধ করে দেওয়া হয়। অপরাধ কি? ওই যে অপরাধ একটাই, যে কম দামে উন্নত মানের প্রোডাক্ট কেন বিক্রি করছে নবীন ফ্যাশন। কারণ নবীন ফ্যাশন যদি এরকমটা করে, বাকি ব্যবসায়ীদের তো কপালে চিন্তার ভাঁজ পড়বেই, কারণ তাদের তো কেনাকাটা কমে যাবে, তাদের বাটপাড়ি তো আর খাটবে না। 500 টাকার জিনিস তো 5,000 টাকায় বিক্রি করতে পারবে না। একই প্রোডাক্ট, একই জিনিস যখন নবীন ফ্যাশনে পাচ্ছে 500 টাকায়, তাহলে 5,000 টাকা দিয়ে কেন তার কাছ থেকে কিনবে? এটাই হচ্ছে মূল কারণ। তো যাই হোক, যখন আলোচনা সমালোচনা সারা দেশ জুড়ে চলছে নবীন ফ্যাশন বন্ধ করে দেওয়ায়, যখন সারা দেশে তীব্র নিন্দার ঝড়, তখনই কঠিন পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী। তিনি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে অবশ্যই আপনারা খুশি হবেন। ইতিমধ্যে যে সমস্ত পুলিশ গিয়ে দাঁড়িয়ে থেকে যেই ওসি নবীন ফ্যাশন বন্ধ করে দিয়েছিল, তাকে শোকজ করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ জানানো হয়েছে। কেন সে দুর্বৃত্তকারীদের সহযোগিতা করেছে, কেন নবীন ফ্যাশনের পক্ষে তাদের পাশে দাঁড়ায়নি। এবং অন্যদিকে প্রধানমন্ত্রীর বন্ধুর পরিচয়ে যেই ব্যক্তি এই নবীন ফ্যাশনে এরকম বল প্রয়োগ করে নবীন ফ্যাশন বন্ধ করে দেয়, তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে বলেছে প্রধানমন্ত্রী। নিজে নির্দেশ দিয়েছে তাকে যেন অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হয়। কারণ প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে, প্রধানমন্ত্রীর নাম বিক্রি করে, অপপ্রচার চালিয়ে তারা এরকম মববাজি বা দুর্নীতি করে বেড়াচ্ছে, প্রধানমন্ত্রীর নাম বদনাম করছে। এই জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ, তাকে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি হয়ে ফেসবুক লাইভে এসে কি বলল নবীন ফ্যাশনের কর্ণধর মালিক, আমরা সেটা শুনবো, তার সেই লাইভটা, তারপরে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের দোকান বন্ধের ব্যাপারে সরকারের কাছে যেই অনুরোধ জানিয়েছিলাম তাতে মহামান্য বিচারক আমাদের দোকান খুলে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দিয়েছেন। এতে আমরা সরকারের কাছে এবং মহামান্য বিচারকের কাছে কৃতজ্ঞ। আমরা নবীন ফ্যাশনটি চালুর আগে আমাদের যেই ব্যবসা বাণিজ্য ছিল, সেই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমরা অসহায় গরিব দুঃখীদের মাঝে সবসময় কিছু বিশেষ আয়োজন দেওয়ার চেষ্টা করেছি। আমরা নবীন ফ্যাশন শুরু করেছি 2020 সালে দ্বিতীয়বার। তার আগে আমার বাবা করতেন, বাবার ইন্তেকালের পরে আমি নবীন ফ্যাশনটা শুরু করেছি। নবীন ফ্যাশন নিয়ে এখন অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আমরা কখনোই ভাইরাল হওয়ার
আশা করি নাই। যদি ভাইরাল হওয়ার আশা করতাম তাহলে যখন 20 টাকা বা 15 টাকা পিস ডিম হয়ে গেছিল, আমরা সেই সময় সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়িয়ে 5 টাকায় ডিম দিয়েছিলাম। 5 টাকায় ডিম দেওয়ার মাধ্যমে সিন্ডিকেটের যেই গ্রুপ আছে সেই গ্রুপ ক্ষতিগ্রস্ত হয়ে প্রতিনিয়ত দাম কমাইছে। আপনারা অনেকেই বলতে পারেন যে আমাদের এই অর্থের যোগান কোথা থেকে আসে। আমাদের অর্থের যোগান আমরা কোনো ধরনের মার্কেটিং ব্যয় করি না। আমরা মাউথ মার্কেটিং এ বিশ্বাস করি। মাউথ টু মাউথ আমাদের মার্কেটিং হবে, সেই আশা সেই চিন্তা ভাবনা থেকেই আমরা গ্রাহকদেরকেই জিতিয়ে দিই। আমাদের মার্কেটিং সম্পূর্ণ ব্যতিক্রম হয়, অন্য সবার মতো আমাদের মার্কেটিং হয় না। আমরা ব্যানার লাগাই না, ফেস্টুন লাগাই না, শুধু দোকানের সামনে লাগানো থাকে। এছাড়া আমাদের কোনো প্রকার নবীন ফ্যাশনের জন্য কোনো প্রকার বড় মডেল দিয়ে শুটিং করাই না। আমরা আমাদের যে কর্মচারীরা আছে তারাই নিজেরা শুটিং করে। সেক্ষেত্রে এক্সট্রা যে কস্ট আমরা এটা সবসময় মিনিমাইজ করে রাখি। আর বাবার হোটেলে খাই, মার হোটেলে ঘুমাই, অল্পতে তুষ্ট, এই কথাটা সবসময় বলি। নবীন ফ্যাশনকে যেভাবে যারা হুমকি দিয়েছে, ধমক দিয়ে তাদের আউটলেটকে বন্ধ করবার জন্য বাধ্য করেছে এবং নবীন ফ্যাশনের মালিককে দেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছে, তাদের বিরুদ্ধে আগামী কয়েক ঘন্টার মধ্যে অবশ্যই সরকার ব্যবস্থা নেবে। এতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা এই যারা মব করেছে সেখানে গিয়ে, যারা সেখানে গিয়ে তাদের স্টাফকে, মানে নবীনের যে আউটলেটের স্টাফদেরকে সেখানে হুমকি দিয়েছে, তাদেরকে অবশ্যই আইন শৃঙ্খলার অধীনে আনতে হবে যত দ্রুত সম্ভব। আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই, শেষ পর্যন্ত আপনারা শুনবেন। এই বিষয়গুলিকে নিয়ে আমরা আসলে দল মত নির্বিশেষে সবকিছুর মানে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের সবাইকে অবশ্যই একটা বৈপ্লবিক ভূমিকা যেতে হবে যে যারাই আমাদের সমাজে ব্যবসার নামে বা অন্য কোনো যে কোনো কিছুর নামে শোষণ করবার জন্য যারাই চেষ্টা করবে, তাদেরকে যদি আমরা দল মত নির্বিশেষে পাশাপাশি দাঁড়িয়ে সকল দল মিলে যদি সামাজিকভাবে আমরা প্রতিহত করতে পারি, বিশ্বাস করুন তাহলে সমাজে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে। এগুলি সবকিছু আসলে রাজনৈতিক সরকার বা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়, এগুলি আমাদের সামাজিক সচেতনতার কাজ। আমরা যদি এগিয়ে যাই, এসব যারা অপকর্ম করছে, যারা 10 টাকার জিনিসকে 50 টাকা বিক্রি করে শুধুমাত্র মুনাফা করার জন্য, মুনাফাখোররা যারা রয়েছে এদেরকে মুনাফাখোর বলুন, এদের চোখে আঙুল দিয়ে বলুন যে তুই মুনাফাখোর, তুই ব্যবসা করতে আসিসনি, ব্যবসা হালাল, আল্লাহ ব্যবসা হালাল করেছে। সুতরাং তোরা ব্যবসায়িকরা কোন রকম, অনেক দেখবেন বেশিরভাগ যারা এই ধরনের অপকর্ম করে এদের একটা সুন্নতি দেশ দেখবেন ম্যাক্সিমাম, কেউ আসলে বিষয়টিকে অন্যভাবে নেবেন না। আমরা দেখি যারাই এখানে ধান্দা করতে আসে, ব্যবসাকে পুঁজি করে মানুষের পকেট কাটতে আসে, তারা কিন্তু বিভিন্ন ধরনের বেশ ধরে আপনাদের হৃদয়ে জায়গা করবার জন্য। আজকে যে লোকটি গেছে সেখানে হুমকি দিতে, সেই নবীন ফ্যাশনের মালিককে এবং আউটলেটের অন্যান্যদেরকে হুমকি দিতে, তিনিও কিন্তু সুন্নতি বেশ ধরা একজন মানুষ। তার মুখেও দাঁড়িয়ে আছে সুন্দর চেহারা এবং মানে মনে হয় যেন তিনি একদম পুরোপুরি হালাল ব্যবসায় তিনি লিপ্ত রয়েছেন। আসলে তা নয়। তিনি চান 1 টাকা দিয়ে 100 টাকা কামাই করতে, তিনি চান আমাদের সমাজে সাধারণ মানুষের পকেট কাটতে। এটা হতে দেওয়া যাবে না। আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো শেষের দিকে, আপনারা অবশ্যই এটি শুনে এরপর আপনাদের জায়গা থেকে আপনারা প্রতিবাদ স্বরূপ হয় এই ভিডিওকে শেয়ার করবেন, অথবা আপনারা নিজেরা ভিডিও বানিয়ে এদের বিরুদ্ধে দাঁড়ান, প্রতিবাদ করুন। আপনারা দেখুন কিছু কথা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, বাট বাস্তবতা আমি তুলে ধরছি। এই বাস্তবতা থেকে আপনাদের আবেগকে কাজে লাগিয়ে আমাদের দেশে ব্যবসা করছে অনেকে, আবেগকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ধর্মীয় আবেগও এখানে কাজে লাগানো হচ্ছে। আনফরচুনেটলি বলতে হচ্ছে, এগুলিকে আপনারা ইগনোর করুন, আবেগে গা ভাসাবেন না প্লিজ। এখন 2026 সাল, সারা পৃথিবীতে যুদ্ধ চলমান। এইসব যুদ্ধ চলমান অবস্থাতে আমরা সমাজের মধ্যে একে অপরের পাশে দাঁড়িয়ে যুদ্ধ পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে। এটি কারো হাতের বিষয় না, এগুলি কোনো দেশের সরকারের একক বিষয় নয়, আমাদের এটি সামাজিক বিষয়, রাষ্ট্রীয় বিষয়। সবাইকে পাশাপাশি দাঁড়িয়ে সময়টাকে মোকাবেলা করতে হবে। দুঃখজনক আরেকটা বিষয় হলো, দেখেন নবীন ফ্যাশনে সেখানে গেলাম, যারা গেছে তাদের পাশে দাঁড়িয়ে একজন পুলিশ সদস্য, কত দুঃখজনক ব্যাপার। পুলিশ সদস্য যারা হুমকি দিতে গেছে তাদের পাশে দাঁড়িয়ে পুলিশ সদস্য আবার নবীন ফ্যাশনের ওই লোককে হুমকি দিচ্ছে যে তুমি শাটার বন্ধ করবা, তোমরা এখানে খোলা রাখতে পারবে না। এই পুলিশ সদস্যকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ পুলিশ থাকবে জনগণের পাশে। পুলিশ থাকবে জনগণ যেই ভাবে আমাদের সাধারণ জনগণ ভালো থাকবে, এদের পক্ষে যে কেউ কথা তুললে তার পাশে পুলিশ দাঁড়াবে, তাকে নিরাপত্তা দেবে। কিন্তু পুলিশ গেছে কার পক্ষে? যারা পুঁজিকে, তার ব্যবসাকে পুঁজি করে সমাজে তারা আমাদের সাধারণ মানুষকে বঞ্চিত করে নিজেরা পুঁজিবাদী স্টাইল, মানে যে পুঁজিবাদ আমাদের বিশ্বকে ধ্বংস করতে যাচ্ছে, সেই স্টাইলকে যেই পুলিশ সদস্য সমর্থন দেখেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর একটা বিষয় বলি, আপনারা জানেন যে আমাদের দেশের প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ বিদেশে বিভিন্ন কারণে হয় কাজের জন্য গেছে বা বিভিন্ন ঘুরতে গেছে। পৃথিবীর যে কোনো বাংলাদেশের বাইরে জানাবে যে কোনো দেশে
এই বাংলাদেশ থেকে পোশাক আশাক নিয়ে, এই বাংলাদেশ থেকে তৈরিকৃত পোশাক নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যেটি বিক্রি করে, বিভিন্ন বিশেষ দিনে তারা ছাড় দেয়। মানে ধরুন খ্রিস্টানরা বড়দিন, তাদের যে 25 তারিখ বড়দিন, 25 ডিসেম্বর, সেই সময় দেখবেন যে তারা যেই অন্য সময় যেটা বিক্রি করতো 10 টাকা, সেটিকে 5 টাকা বিক্রি করছে, মানুষের আনন্দের সাথে একটা সেবা প্রদান করছে। একজন ব্যবসায়ী সারা বছর ব্যবসা করে পরে যখন বিশেষ দিন আসে, বিশেষ ছাড় দেয়, যে প্রতিটা মানুষ যাতে আনন্দ করতে পারে, প্রতিটি নাগরিক যাতে আনন্দের একইভাবে সবার সাথে যাতে নতুন পোশাক পরবার মতো সেই সক্ষমতা তাদের অর্জন হয়। কিন্তু আমাদের দেশে সেটি ব্যতিক্রম। দুঃখজনক ব্যাপার হলো, যখনই আমরা কোনো বিশেষ দিন আসে, ঈদ আসে, রোজা আসে, বিভিন্ন বিশেষ দিবসগুলি আসে, এগুলির মধ্যে আমরা সম্পর্কিত সেসব পোশাক বা সেসব দ্রব্য, খাবার দ্রব্য, এগুলিকে আমরা আকাশচুম্বী বাড়িয়ে দেই। এটা কি হালাল ব্যবসা? এটাকে কি ব্যবসা বলা যায়? এটা কোনোভাবে ব্যবসা, এটা হলো পকেট মারার জন্য। আপনারা, আমি বারবার এই কথাটি বলছি, কারণ হলো আমরা ব্যবসাটাকে অনেকটাই মনে করি যে যারা এই ধরনের হালাল ব্যবসা বলেই চালিয়ে দিলেই যে কোনো ধরনের ব্যবসা করে তারা পার পেয়ে যাবে। না, ব্যবসায়ীরা জনগণের কাছে জবাবদিহি হতে হবে, সরকারের কাছে, সব সরকারের বিভিন্ন অথরিটি রয়েছে তাদের কাছে জবাবদিহি থাকতে হবে। যে কেউ যে কোনো ধরনের প্রাইস বসাতে পারবে না। আমাদের সরকারের প্রাইস মনিটরিং এর একটা সেল রয়েছে, সেসব সেলকে অবশ্যই সক্রিয় হতে হবে। নবীন ফ্যাশনের যে চমৎকার একটি উদ্যোগ, তারা দেখা যাচ্ছে যে ন্যায্য মূল্যে বিক্রি করবার জন্য তারা চেষ্টা করেছে। এই ন্যায্য মূল্য যদি বিক্রি করতে পারতো, তাহলে আমরা দেখতে পারতাম যে আমাদের আয়ের সাথে ব্যয়ের যে একটা বিশাল ব্যবধান, এটি হয়তো থাকতো না। আমি মনে করি প্রত্যেকটা সেক্টরে এই ধরনের কম্পিটিটিভ আরেকটা মনে করি একটা গ্রুপ এই ধরনের ব্যবসায়ীকে, বা যারা বেশি মুনাফায় বিক্রি করতে চায়, তাদের পাশাপাশি আরেকটা গ্রুপ এখানে আসা উচিত। একটা বড় ধরনের প্রতিযোগিতা ফেলে দেওয়া উচিত। তাহলে দেখবেন যে আস্তে আস্তে ধীরে ধীরে একটা ব্যালেন্সে আসবে। কিন্তু এই ব্যবসায়ীরা যারা হলো মনোপলি বিজনেস যেটাকে বলে, একচেটিয়া ব্যবসা যেটাকে বলে, এই ব্যবসায়ীরা এটা করতে চাচ্ছে, করে মানুষের পকেট থেকে সরাসরি ব্যবসা করে নয়, সরাসরি ডাকাতি করে টাকা নিতে চাচ্ছে। এরা শুধুমাত্র এই কাপড়ের ব্যবসায় নয় প্রিয় বন্ধুরা। আনফর্চুনেটলি আমাদের দেশ থেকে দেখবেন যে যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গার্মেন্টস এর মাধ্যমে আমাদের গার্মেন্টস এর কাপড় সেলাই করে বিদেশে নিয়ে 5 টাকা বিক্রি করে, ওই একই জিনিস আমাদের টাকায় তাদের কারেন্সিতে এখানে 7 টাকা বিক্রি করছে। আপনারা জানেন, অবাক হয়ে যাবেন, যেটা $5 বিক্রি করছে, এটা আমাদের দেশে কিছু কিছু মানে বড় আউটলেটে জাস্ট ব্র্যান্ড বলে এখানে বিক্রি করছে $7, যেখানে বিদেশে বিক্রি করছে $5। এমনও ডাকাতি আছে। এগুলিকে মনিটর করতে হবে। এখন দেখেন, যে কোনো একজন আউটলেট আছে, একটা দোকান আছে, একটা শপ আছে, সেও চায় বাংলাদেশের সবচেয়ে ভালো ধনীর স্টাইলে চলার জন্য। ভাই চলেন, কিন্তু আপনি কারো পকেটের টাকাকে ডাকাতি করে আপনি আপনার সর্বোচ্চ লাইফস্টাইল করবেন, এটা হতে পারে না। আপনার ন্যূনতম নীতিবোধ থাকতে হবে যে আমি এই 1 টাকার জিনিস সর্বোচ্চ 1.5 টাকা বিক্রি করা উচিত। আমি যদি 5 টাকা বিক্রি করি, এটা তো হালাল লাভ নয়, এটি হালাল বাদ দেন না, এটা কোনো আইনের মধ্যে পড়ে না, নীতির মধ্যে পড়ে না, রীতির মধ্যে পড়ে না। আপনি সরাসরি মানুষকে ঠকাচ্ছেন। এর জন্য আপনাকে এইখানেই, এই দেশের আইনে, বিদ্যমান আইনে আপনার বিচার করা উচিত। পরকালে তো বহুত পরের কথা। কিন্তু আমরা অবশ্যই, যে কেউ ধরুন একদম পুরোপুরি সুন্নতি ডিজাইন, সুন্নতি বেশ ধরে আপনাকে আপনার সামনে দেখবেন যে একবারে আল্লাহ বিল্লাহ নাম নিয়ে ব্যবসা করছে, আর আপনি তার ব্যবসাকে মানে কোনো ধরনের জবাবদিহিতার বাইরে আপনি তাকে ব্যবসা করতে দিচ্ছেন, আর সে আপনার পকেট কেটে দিচ্ছে নাকি আপনাকে ঠকাচ্ছে, সেই ধরনের প্রশ্ন আপনি করেন না, কারণ তার একটা সুন্নতি বেশ আছে। আমি বারবার এটাই বলছি, কারণ যতগুলি এ পর্যন্ত আমি দেখেছি যে মানুষকে ঠকানোর জন্য ব্যবসা করছে, তাদের সবারই একটা আগে প্রথম মানুষকে বিভ্রান্ত করবার জন্য, ছলনা করবার জন্য আগে একটা সুন্নতি বেশ ধরে। এই বেশটাকে আমরা দেখে বিভ্রান্ত হবার সুযোগ নেই। অবশ্যই সেখানে অনেকেই ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ, তাদের কথা আলাদা। তারা কিন্তু টিকতে পারছে না, নবীন ফ্যাশন টিকতে পারছে না। সেও তো সুন্নত নিয়ে আসছে, সেও তো চাচ্ছে যে এই যারা ডাকাতি আছে তাদেরকে মোকাবেলা করে একটা সত্যিকার অর্থেই জনগণের পাশে সেবা, ব্যবসা তো একটা সেবা, শুধুমাত্র লাভের জন্য ব্যবসা করে না, মানুষের সেবার জন্য লাভ করা হয়। সে চেয়েছে এই একটা ব্যালেন্সড কম্পিটিশন আনবার জন্য বাজারে। আমি মনে করি প্রত্যেকটা সেক্টরে এই ধরনের ব্যালেন্সড তৈরি করবার, মানে প্রতিযোগিতা তৈরি করবার জন্য প্রত্যেকটা সেক্টরে সবাইকে এগিয়ে আসা উচিত। এবং এগুলি কিন্তু সরকারের কাজ নয়। সরকার সব জায়গাতে মনিটর করে এগুলিকে আপনার ঠিকমতো পরিচালিত করতে পারবে না। আমাদের সমাজের প্রত্যেকটা নাগরিকের এটা দায়িত্ব। আমরা, কারণ সরকার আইন করে দিয়েছে, এই ধরনের আইনও রয়েছে যে আপনি জনগণকে ঠকাতে পারবেন না, আপনি অতিরিক্ত মুনাফা করতে পারবেন না। এগুলোর জন্য মনিটরিং সেল আছে। এখন তারা তো সব জায়গাতে গিয়ে আপনার বাড়ির পাশে গিয়ে সে ধরনের সক্ষমতা আমাদের সরকারের নাই। সুতরাং আমরাই এগুলিকে বের করতে হবে। এবং নবীনসের পক্ষে আমি আছি, আপনি নবীনসের পক্ষে যদি থেকে থাকেন, অবশ্যই এটার জন্য আপনার প্রতিবাদ করুন। এভাবে আমার মতো করে ভিডিও করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন, জনগণকে সচেতন রাখা। আমাদের মূল উদ্দেশ্য হলো জনগণ সচেতন হোক। আমরা চাই গরিব যারা রয়েছে তারাও যাতে অন্তত পক্ষে ন্যূনতম আয়ের মধ্যে যাতে জীবন পরিচালনা করতে পারে, এরকম একটা সমাজ ব্যবস্থা চাই আমরা। আকাশ আর পাতাল ব্যবধান থাকবে
কেউ অনেক খেতে পারবে আর কেউ কিছু খেতে পারবে না, এটি হবে না। প্লিজ, সর্বদৃষ্টিতেই এটি খুবই কি বলবো এটাকে, জনগণকে কষ্ট দেওয়ার মতো এই রীতি আমাদের অবশ্যই পরিহার করতে হবে। সবাইকে ধন্যবাদ। আর নবীনসের যারা রয়েছে তাদের পাশে যদি আমরা দাঁড়াই, নবীন নতুন করে শুরু করবে, আরো ওয়াইডলি শুরু করবে। আর যারা অপরাধ করছে তাদেরকে অবশ্যই তাদের জবাবদিহি করতে হবে এবং তাদের পাশে আমি আছি। যে কোনো ধরনের হেল্প যদি লাগে নবীনসের, আমরা নবীনসকে সব ধরনের সহায়তা করবো। নবীনস কেন, এই ধরনের যারাই আসবে সামনে আমরা চাই আসুক, সমাজে আমরা তাদেরকে সহযোগিতা করবো। ব্যবসা বাণিজ্য বন্ধ করে বিদেশে চলে যেতে হলো নবীন ফ্যাশনের মালিককে। তিনি বললেন যে পাঞ্জাবির ব্যবসার জন্য তো আর জীবন দিতে পারবো না, এবং তিনি এটিও বললেন যে এখন মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি না করাটাই ভুল হয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, 300 টাকার পাঞ্জাবি উনি 300 টাকায় বিক্রি করছেন, উনি লাভ করে করছেন না বাপের জমি জায়গা বিক্রি করে আইনা করছেন, লস করছেন, কি করছেন এটা ওনার ব্যাপার, ওনার মধ্যে রাখতে দেন না। উনি 300 টাকায় বিক্রি করছে, আপনি 600 টাকা করেন না, আপনি 3000 টাকা করেন, আপনাকে কেউ না করছে। তাহলে আপনার কি এখতিয়ার আছে প্রধানমন্ত্রীর পরিচয় কিংবা অন্য কারো পরিচয় একেবারে পুলিশ সামনে করে নিয়ে গিয়ে সেখানে ব্যবসাটাকে বন্ধ করে দিবেন? এটির রাইট কি আপনার আছে কিনা বলেন? একজন বললো উনি ইভেনে অমুক তমুক হাবি যাবি নানান রকমের ট্যাকটুক দেওয়া শুরু করলো। তা আমার প্রশ্নটা হচ্ছে, সে বাংলাদেশের একজন বৈধ ব্যবসায়ী কিনা, সেটি তার আইনগত কোনো ভিত্তি আছে কিনা ব্যবসা করার মতো, এবং তিনি যেই কার্যকলাপ করছেন, অর্থাৎ এই যে দুস্থ মানুষদেরকে খাবার উপহার দিচ্ছেন, এরপরে পাঞ্জাবি কিনলে দেখলাম এক সময় ইঞ্জিন অয়েল ফ্রি দিচ্ছেন সৌদি আরবের, আবার এক সময় দেখলাম যে উনি রিক্সা ভাড়া দিচ্ছেন। তো এইগুলা বাংলাদেশের যে ব্যবসায়িক নীতি আছে এটির বৈধতা আছে কিনা? যদি বৈধতা থাকে তাহলে আপনি বাধা দেওয়ার কে বলেন? আপনি প্রধানমন্ত্রীর পরিচয়ে বাধা দিচ্ছেন, প্রধানমন্ত্রী তো এই বিষয়ে এখনো পর্যন্ত জানতে পারছেন কিনা আমার জানা নাই। উনি জানা থাকলে উনি অবশ্যই এই বিষয়ে স্টেপ নেবেন, এটি আমরা বিশ্বাস করি। আমরা মনে করি যে অযৌক্তিক ভাবে কারো দোকান বন্ধ করে দেওয়ার রাইট আপনার নাই। তো সেই জায়গা থেকে আমরা এটাও মনে করি যে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি এই ঘটনাটি গড়ায়, তাহলে ওই যে যেই ওসি সাহেব যিনি হাতিরঝিল থানার দায়িত্বে আছেন, যিনি বলেছেন যে এই বিষয়ে আমরা যদি আপনাকে সহযোগিতা করি তাহলে আমি যে কোনো সময় বদলি হতে পারি, উনি প্রধানমন্ত্রীর বন্ধু, তাহলে ওই ওসি সাহেবকেও সম্ভবত চাকরি থেকে বরখাস্ত করা হবে, এবং আইনগতভাবে উনি কোনো ব্যবস্থা নিতে পারেনি, এই ব্যর্থতার দায় তাকে নিতে হবে। এবং আমরা মনে করি যে এই যে ব্যবসায়ী শুধুমাত্র নবীন ফ্যাশন না, এরকম অন্য অনেক ফ্যাশন রয়েছে যারা স্বল্প মূল্যে বাংলাদেশের বাজারে পণ্য বিক্রি করে। তো উনি স্বল্প মূল্যে পণ্য বিক্রি করে, ইলিয়ান তো 10,000, 12,000, 15,000 টাকা, অর্থাৎ বাংলাদেশের মধ্যে সবচাইতে চওড়া রেটে পাঞ্জাবি বিক্রি করে। আপনি তো তাকে তো কখনো আপনি ব্যবসা বন্ধ করতে বলেন নাই, বা বলতে পারেন ইলিয়ানও 10,000, 12,000 টাকা পাঞ্জাবি বিক্রি করলে সেটা তার রাইট, সে বিক্রি করুক, আপনি কিনেন না। আরং অনেক বেশি রেটে পোশাক বিক্রি করে, তার মানে আপনি আরঙে যান না। আরঙে এবছর দেখলাম ব্যাগও বিক্রি করতেছে। তাহলে আপনারা যারা এই যে ব্যাগ নিয়ে প্রতিবাদ করেন, আপনি ব্যাগ যদি আরং না দেয় আপনি আরঙের পোশাক কিনেন না। আমি রুমিন ফারহানাকে দেখলাম যে পোশাক কিনে সে হাতে করে নিয়ে বের হইতেছে, তাহলে সে তো ব্যাগ নেয় নাই, আপনি নিয়েন না। কিন্তু এই যে এইভাবে মব করে, সালাউদ্দিন সাহেব বললেন যে মব অধ্যায়ের শেষ হয়েছে, অর্থাৎ বিরোধী দল যদি কোনো প্রোগ্রাম করে, কোনো আন্দোলন করে, সেটিকে আওয়ামী ন্যারেটিভ, ভারতের ন্যারেটিভ, দিল্লির ন্যারেটিভ থেকে বিএনপি কিংবা অন্য অনেকেই বলছে সেটি মব। কিন্তু এই যে এখন যারা প্রধানমন্ত্রীর পরিচয়ে দোকান বন্ধ করে দিল, লোকটাকে সংবাদ সম্মেলন করে বিকেলের মধ্যে বাংলাদেশ ছাড়তে হলো এবং বললো যে আমি পাঞ্জাবি ব্যবসা করি, এই জন্য জীবন দিতে পারবো না, এইটা বাংলাদেশ, এটা নতুন বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রীর তো কোনো বক্তব্য, কোনো পদক্ষেপ সেই জায়গায় দেখলাম না। তার পুলিশ সেখানে দাঁড়িয়েছিল এবং সেই সময় এসে কয়েকজন ব্যবসায়ী তাকে মব ক্রিয়েট করে দোকান থেকে বের করে দোকান বন্ধ করে দিছে শাটার লাগায়া। কই, আমরা তো স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলাম না এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে। তো তাহলে কি বোঝা যাচ্ছে যে এইভাবে বাংলাদেশকে এইভাবেই চলবে? তো আমরা প্রত্যাশা করব সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন, এবং উনি 500 টাকায় বিক্রি করলো না 300 টাকায় করলো, উনি লাভ করলো না কি লস করলো সেটা সরকারের দেখার বিষয় না। সরকারের দেখার বিষয় ওনার লাইসেন্স ঠিক আছে কিনা, উনি নিয়মিত ভ্যাট ট্যাক্স দেন কিনা, উনি নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে কিনা, ওনার ঋণ খেলাপি রয়েছে কিনা। সরকার উনি যদি বৈধভাবে ব্যবসা করে তাহলে সরকার উনি কম রেটে করলো না বেশি রেটে করলো সেটা নিয়ে তো আমাদের কারোরই মাথা ব্যথা থাকার কথা না। গতকাল থেকে দেখলাম অনেক নিম্নবিত্ত মানুষরাও ফেসবুকে পোস্ট করছে যে নবীনের কারণে আমরা 300 টাকায় পাঞ্জাবি পড়তে পারছি, 400 টাকা 500 টাকা পাঞ্জাবি, একবারে স্বল্প মূল্যে পাঞ্জাবি সে বিক্রি করে। এখন সে অল্প লাভ করুক বা বেশি লাভ করুক সেটা নিয়ে তো আপনার মাথা ব্যথা হওয়ার কারণ নাই। ইলিয়ান নিয়ে যেমন আপনার মাথা ব্যথা হওয়ার কারণ নেই, নবীন নিয়েও তো আপনার মাথা ব্যথা হওয়ার কারণ নেই। ও ইলিয়ান করলে আপনি সিন্ডিকেট করে সেটাকে 300 থেকে 5,000 করতে পারবেন, হ্যাঁ, আপনারা পারবেন না, এটা তো হইলো না। এবং 300 টাকায় পাঞ্জাবি বিক্রি করার কারণে ওনার ওইখানে কাস্টমার বেশি যাচ্ছে, আপনার সেখানে যাচ্ছে না, এই জন্য এগুলো মব করতেছেন উনি যেন ব্যবসা না করতে পারে। সো এই যে এই ধরনের মব কালচার কবে আসলে রিজলভ হবে বাংলাদেশ থেকে সেটি আমরা দেখতে চাই, এবং আমরা মনে করি যে প্রধানমন্ত্রী এখানে যেহেতু তার বন্ধু পরিচয় দিয়েছে সেইখানে ওনার সরাসরি হস্তক্ষেপ এটি হবে।
এবং এই বিষয়ে উনি কঠোর এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। 300 টাকায় 500 টাকায় পাঞ্জাবি বিক্রি করতে আসছিস? এত বড় সাহস তোর? এরকম কম দামে ব্যবসা করবি বাংলাদেশে? তোরা আমাকে চিনিস, আমাদেরকে চিনিস? এই বাংলাদেশের অর্থনীতি চলে আমাদের মাধ্যমে। তোর পাঞ্জাবির ব্যবসা করতে হলে 4000 টাকায় পাঞ্জাবি বিক্রি করবি আর 1500 টাকায় বিক্রি করবি পাজামা। এই কথাগুলো বলা হয়েছিল নবীন ফ্যাশনের মালিককে। নবীন ফ্যাশনের মালিক বিদেশে ছিলেন, উনি বাংলাদেশে এসেছিলেন করোনার সময় এবং তিনি পাঞ্জাবি পায়জামার ব্যবসা শুরু করছিলেন এবং তিনি খুব অল্প দামে কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতেন এবং তার কারখানায় মোটামুটি 600 জনের উপর মানুষ কাজ করে। তার প্রতিবন্ধী আছে, হিজড়া আছে, মহিলা আছে, সবাই। তো এই লোকটা কেন কম দামে এই পাঞ্জাবি পায়জামা বিক্রি করতেছে? এই কারণে এই লোকটাকে ওই মার্কেটের যে বড় বড় দোকানের যে মালিকগুলো আছে, প্রিন্সের মালিক আরো কি কি মালিক, তারা এসে তাকে হুমকি দিয়েছে। শুধু হুমকি নয়, পুলিশ নিয়ে এসে তাকে তার দোকান বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, তাকে এমনও বলা হয়েছে তাকে হত্যা করা হবে। তার ওসমান হাদিকে যেমন গুলি করে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হবে। অপরাধটা কি জানেন? শুধুমাত্র এই কম দামে পাঞ্জাবি পায়জামা বিক্রি করার জন্য। আসলে নবীন ফ্যাশনের মালিককেও বলতে চাই, ভাই অন্যের দেশে কেন আয়না বিক্রি করতে আসেন? এই দেশের মানুষ বুঝছেন 2 টাকা যদি হয় তাহলে আড়ঙে চলে যায়, ইলিয়েনে চলে যায়। আমরা তো আসলে কম দামে জিনিস খাওয়ার পাবলিক না এই দেশের মানুষ। এদের ঘরে কিছু না থাকুক, এরা হচ্ছে ফুটানি মারায় অনেক। এই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা যারা গরিব মানুষ আছি, একেবারে মধ্যবিত্ত আছি, আমরা চাই নবীন ফ্যাশন বাংলাদেশে থাকুক। আমরা আপনাদের কাছ থেকে অল্প টাকায় জিনিস কিনতে চাই। শুধুমাত্র ন্যায্য মূল্যে পাঞ্জাবি আর পায়জামা বিক্রি করার কারণে একটা ব্যবসায়ীকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। দেশ ছেড়ে চলে যাওয়ার আগে সে শুধু পুত্র বলছে যে আমি শিক্ষার মতো বাঁচতে চাই, কিন্তু তাই বলে আমি আমার সন্তানদের এদিন করতে পারবো না। মানে কি পরিমাণ থ্রেট এবং কি পরিমাণ মবের মধ্যে তারা পড়েছে যে একজন ব্যবসায়ী 5 দিনের মাথায় দেশে টিকতে পারছে না। কি হয়েছিল আসলে? আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। আমার মতো মানুষকে বিচার পাবে, আমার সন্তানরা কোনোদিন আমার হত্যাকারীকে ধরতে পারবে। বলছিলাম নবীন পাঞ্জাবির কথা, যে নবীন ফ্যাশন নামে পরিচিত। যারা পাঞ্জাবি পরেন, সামান্যতম খোঁজখবর রাখেন, তারা জানেন যে এটা খুবই পরিচিত। এবং ঈদের একদিন আগে মগবাজারে নবীন ফ্যাশনের যে আউটলেট আছে, সেখানে যে আশেপাশের যারা আছেন মার্কেটের, তারা হচ্ছেন তাদেরকে থ্রেট দিয়েছেন এবং দোকান এবং কর্মচারীদের ভেতরে রেখে তালাবদ্ধ করে দিয়েছেন। তাদের অভিযোগ হচ্ছে সবচেয়ে কম দামে সেখানে পাঞ্জাবি বিক্রি করা হয় এবং কম দামে এটা আসলে জাকাতের বিতরণ করা হয় কিনা, তাদের প্রশ্ন ছিল এটা। কারণ নবীন ফ্যাশনে 300 টাকাতেও পাঞ্জাবি পাওয়া যায়, 500 টাকাতেও পাঞ্জাবি পাওয়া যায় এবং তাদের কোয়ালিটি এত ভালো যে সেটা মোটেও ফুটপাতের পাঞ্জাবি না। বড় শোরুম, এসি আলা শোরুমে, সুন্দর সুসজ্জিত শোরুমে তাদের পাঞ্জাবি বিক্রি হয়। কিভাবে তাহলে সম্ভব? 300 টাকায় পাঞ্জাবি বিক্রি করো ফুটপাতে গিয়া, তুমি স্টোর নিছো কেন? আরে ভাই, আমার কস্টিং পরে 240 টাকা, আমি 60 টাকা মুনাফা, এটা তো আমি হালাল ভাবে করতেছি। বরং আমার কাছে মনে হয় আরো 10 টাকা কমাই দিলে মনে হয় ভালো হয়। প্রতিটা পাঞ্জাবি, তো এইখানে আমি 240 টাকা কস্টিং এর একটা পাঞ্জাবি, 10 টাকা একটা ব্যাগ, 250 টাকা, অবশিষ্ট 50 টাকা প্রফিট মার্জিন, মানে অনেক ভালো। এবং 80,000 আমি এর চেয়ে তারা কি করেন এবং কিভাবে চলেন সেটা নিয়ে হচ্ছে কথা। কাজে তারা এতখানি সুলভে মানুষের কাছে যখন দেন, তাদের ব্যাপক পরিচিতি পেয়েছে স্বাভাবিকভাবে, তাদের অনেক আউটলেট তৈরি হয়েছে। কিন্তু ঈদের আগে শেষ পর্যন্ত ঘটনাটা ঘটেছে। ঈদের আগের দিন এই কম দামে পাঞ্জাবি কেন বিক্রি করা হয়েছে তার মধ্যে মব তৈরি করা হয়েছে এবং শেষ পর্যন্ত গতকাল তিনি সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন এবং বলেছেন যে আমি পাঞ্জাবি বিক্রি করতে যাই, জীবন তো দিতে পারবো না। তিনি সেই সংবাদ সম্মেলনে সেটা শেষ করেছেন এবং তারপরে তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। একটা মানুষ যখন একটা দেশে সর্বোচ্চ কিছু করার চেষ্টা করে, নিজের টাকায় করার চেষ্টা করে, নিজের লাভের অংশ থেকে করার চেষ্টা করে, সেই মানুষটা এই দেশে টিকতে পারেন নাই, তিনি চলে যাচ্ছে দেশের বাইরে। এটা হয়তো আমাদের সামনে আসছে বলে আমরা জানতে পারছি। এই যে মব কালচার, যেটা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা লাভ করে গিয়েছিল, যাকে আমাদের সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলতেন প্রেশার গ্রুপ। কাজে এই প্রেশার গ্রুপ, যারা বেশি দামে পাঞ্জাবি বিক্রি করতে হবে, সেই প্রেশার গ্রুপটা এখন নতুন করে আসছে। তাদের সেই প্রেশার গ্রুপের তথ্য মতে একটা পাঞ্জাবি 4500 টাকার নিচে বিক্রি করা যাবে না এবং একটা পায়জামা 1500 টাকার নিচে বিক্রি করা যাবে না। মানে এটা পুরোটাই একটা মকের মূল্য। আমি ঈদের সময় একটা ভিডিও করেছিলাম, তখন আমি বলেছিলাম যে এই দেশে যখন গার্মেন্টসের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি রপ্তানি হয়, সেই দেশে কেন পোশাকের দাম এত? তাহলে কেন এত? এটা নিশ্চয়ই এতদিন পরে, মানে 5 দিন পরেই আমরা বুঝতে পারছি যে কেন এত। আসলে কিছু সিন্ডিকেট মানে একটা পাঞ্জাবি দিয়েই মনে করেন সে দোকান ভাড়া উঠে ফেলবে, এরকম একটা ভাব নিয়ে এই দেশে চলে। কেউ দেখার নাই, ভোক্তা অধিকার থেকে বলেন, কেউ অধিকার থেকে বলেন, সবাই মনে করে পোশাক পরিচ্ছদ বোধহয় একটা শখের জিনিস। এই শখের জিনিস যত বেশি দামি হোক না
না কেন মানুষ কিনবে, কিন্তু মানুষের উপর যে পরিমাণ অত্যাচার করা হচ্ছে সেটা নিয়ে সবাই বলবে খাওয়া দাওয়া ঠিক নাই, তেল ঝোলের ঠিক নাই, তেল ঠিক নেই, তেল পাওয়া যাচ্ছে না, এই পাওয়া যাচ্ছে না, আপনি আছেন পোশাক নিয়ে। ভাই এটা আপনি আছেন পোশাক নিয়ে, এটার ঘটনা না। ঘটনাটা যখন যে কোনো কিছু থেকে তৈরি হয় তার মানে আপনি বুঝতে পারবেন পুরো ঘটনাটাই এই আবর্তিত হচ্ছে। এই চক্রটা সবসময়ের জন্য কাজ করে। একটা পাঞ্জাবি 4500 টাকা কেন নিতে হবে, একটা পায়জামা কেন 1500 টাকা নিতে হবে, আপনি এটা বলেন। ঈদের সময় অনলাইনে একটা অর্ডার করেছি, মার্কেটে যাওয়ার সময় নাই, তো তারা খুবই ভালো পশ, তারা আমার কাছে একটা সালোয়ার কামিজ মানে 3 পিসের তারা ভিডিও দিয়েছেন, খুবই সুন্দর ভিডিও। সেই ভিডিও দেখে আমি তাকে অর্ডার করলাম, তিনি বললেন এই জামাটার দাম 3600 টাকা। আমার কিছু করার নাই, আমার মার্কেটে যাওয়ার সময় নেই। সেই 3600 টাকা জামা আমি অর্ডার করলাম, 100 টাকা তারা নিলেন হচ্ছে কুরিয়ার সার্ভিস। তারপরে ঈদের দিন দেখা গেল সেটা খুলে জামা ওন্না আছে, পায়জামা নাই। কিরে তোর পায়জামা নাই কেন? তো আমি প্রথমত ভাবলাম যে এটা কোনো না কোনোভাবে এটা ভুল হয়েছে, তারা হয়তো ঈদের আগে তাড়াহুড়া করার সময় দিতে ভুলে গেছে। তো আমি ঈদের পরে তাদের নক করলাম, 2 দিন যাবো তাদের ঘুম ভাঙে না। তৃতীয় দিন তারা বললো ম্যাডাম এটা তো 2 পিস। 2 পিস তুই কি কোথাও বলছিস এটা 2 পিস? তুই সব ভিডিও এবং ছবি পোস্ট করছিস, সেটার মধ্যে নেটও একটা পোস্ট করতি যে হ্যাঁ এটা 2 পিস, তাহলে আমরা বুঝতাম এটা 2 পিস। তুই পায়জামা খুলে রেখে জামা কাপড় বিক্রি করলি। এই হচ্ছে এই দেশের অবস্থা। এই ধরনের ব্যবসায়ের জন্য অনলাইনে আপনি যেমন করবেন, আমি নামটা বললাম না কারণ ব্যবসার লাল বাতি আমি জ্বালাইলাম না, আমি নিশ্চয়ই জ্বালাবো। তো এই তখন এই কারণে আপনি আস্থা হারাইলেন, মনে করেন আমি আস্থা হারাইলাম যে এই জিনিস আমি কেন করবো। তো উনি আমাকে বললেন আপনি পায়জামা ম্যাডাম আলাদা কিনতে পারেন, পায়জামার দাম 800 টাকা। আমি বললাম কি কাপড় দিয়ে আপনি পায়জামা বানাবেন 800 টাকা? আর আপনি যদি আমার কাছে টোটাল 5000 টাকা একটা 3 পিসের দাম নেন, আমি ওইটা কি বলছিলেন আপনি আমাকে যে এই টোটাল 3 পিসের দাম এটা, বা আপনার আমি অন্য জামা দিব? এই হচ্ছে আমাদের ব্যবসায়ীদের। সেই ব্যবসায়ীদের কাতারে দাঁড়িয়ে যখন একটা মানুষ কম দামে মানুষকে স্মার্ট সুন্দর জিনিস দিচ্ছে, তাদেরকে আপনি এই দেশে টিকতে দিবেন না, মব করবেন। এবং হাসনাত আব্দুল্লাহ একটা ভালো কাজ করেছেন, তিনি বলেছেন যে এটা হবে না, তিনি তার জায়গায় এটা সমাধান করার চেষ্টা করেছেন। হাসনাত আব্দুল্লাহ সমাধান করেছেন, হাসনাত আব্দুল্লাহ মনে হয়েছে যে এটা সমাধান করা দরকার, এই কারণে তিনি সমাধান করতে গিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ কি সব মব সমাধান করতে চান? আসলে হাসনাত আব্দুল্লাহর সময় যত কিছু মব হয়েছে, আমাদের উপরে যত মব হয়েছে, হাসনাত আব্দুল্লাহ কিন্তু সেটা সমাধান করেননি। আজকে যদি হাসনাত আব্দুল্লাহর দলের কোনো বৈষম্য বিরোধী কেউ যে যদি ওইটা কিছু করতো, হাসনাত আব্দুল্লাহ কিন্তু এটা সমাধান করতে চাইতেন না। যেহেতু এটা বিএনপি পন্থী বা অন্য কোনো পন্থী বা ব্যবসায়ীদের অন্য কোনো পরিচয় আছে, এই কারণে এই মব করতে গেছেন। হাসনাত আব্দুল্লাহ এখানে হিরো সেজেছে। তবে এই হিরোইজম আমার কাছে ভালো লাগছে যে কারো না কারো সূত্র ধরে কিন্তু বেঁচে যায়। তো হাসনাত আব্দুল্লাহ সূত্র ধরেও যদি অন্যরাও এই কাজ করতে থাকে, নিশ্চয়ই আমরা এই জায়গায় বাঁচবো। কিন্তু তারপরও বাঁচার নাই, ব্যবসায়ী চলে গেছেন। এখানে মগবাজার আউটলেট খোলা হবে না, যেটা মূল আউটলেট অন্য খোলা হবে। তাহলে তো যারা মব করেছে, যারা চেয়েছে যে মগবাজার আউটলেট বন্ধ হয়েছে, তারাই জিতে গেল। আপনি এটা চালু করার আগে একবার কি দেখেছেন যারা মব করেছে তারা আসলে কারা ছিল? তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারবেন? আপনি যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, তাহলে আমি বুঝবো যে এইটা আপনারা করে দেখাইছেন যে কেউ এই ধরনের মব এই সময় করতে পারবে না। শুধু আউটলেট খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, এই অবস্থায় আপনি থাকবেন, ব্যবসায়ী চলে যাবে তার প্রাণ ভয়ে, আপনারা আর কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা মব করতে গিয়েছে তাদেরকে আপনারা গ্রেফতার করবেন না, তাহলে আমরা কেমনি বুঝবো যে এই দেশ আসলে স্বাভাবিক দেশ হয়েছে? এই দেশে আসলে সাধারণ মানুষের জন্য যারা কাজ করবে তারা নিরাপদ থাকবে। এই দেশে এই ধরনের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নানা কিছু করবে না। এই যে তেল সব হাওয়া করে ফেলছে, সব হাওয়া। সরকার বলতেছে তেল নাই, পেট্রোল পাম্পের তেল কই? পেট্রোল পাম্পের তেলগুলো কোথায় যাইতেছে আসলে? এগুলো মনে করেন আমরা বুঝি না, আমরা সবকিছুই বুঝি রে ভাই। এবং এই যে নতুন একটা সূচনা, নতুন একটা সরকার আসছে, এগুলোকে হাত না দিলে আসলে নতুন করে কিছু তৈরি হবে না। আমরা চাই এগুলো হাত দেওয়া হোক এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে তাৎক্ষণিকভাবে এমন শাস্তি দেন যাতে অন্য কেউ আইসায় এই ঘটনাটা না করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামত এবং ওপিনিয়ন কি থাকবে। নবীন ফ্যাশনের মালিক কর্ণধর যেই কথা বলল, লাইভে এসে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালো, প্রশাসনকে ধন্যবাদ দিয়ে যেই আবেগ আপ্লুত হয়ে যে কথাগুলো বলল, সেটা নিয়ে আপনারা জানাবেন আপনাদের মতামত। আপনারা কি চান নবীন ফ্যাশন থাক, নবীন ফ্যাশন থেকে কেনাকাটা করতে চান, নবীন ফ্যাশনের মতো আরও সকলেই হোক, আপনারা কি সেটা চাচ্ছেন? কম মূল্যে উন্নত মানের প্রোডাক্ট বা জিনিসপত্র বিক্রি করুক, মানসম্মত জিনিস ন্যায্য মূল্যে ক্রেতাদের সেই পণ্যটা পৌঁছে দিক বা বিক্রি করুক ক্রেতাদের কাছে, সেটা তো আমরা সকলেই চাই ভাই। 500 টাকার জিনিস 5000 টাকা দিয়ে আমরা কিনবো কেন? নবীন ফ্যাশনকে ধন্যবাদ জানাই সঠিক মূল্যে সঠিক পণ্য মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং একই সঙ্গে যে সমস্ত ব্যবসায়ীরা নীরবে এরকম চুপচাপ দেশের বাইরে চলে গেছে, এরকম চাঁদাবাজ সন্ত্রাসী দুর্বৃত্তকারীদের কারণে, আমরা বলবো এক একে তারাও এরকম মুখ খুলুক, তারাও সকলের মুখোশ উন্মোচন করুক, তারাও বলুক যে তাদের সঙ্গে কী কী হয়েছে। গেল কয়েক মাসে হাজার হাজার ব্যবসায়ী কিন্তু দেশ ছেড়ে বাইরে চলে গেছে এরকম অত্যাচার সহ্য করতে না পেরে। নবীন ফ্যাশন
সাহসিকতার সঙ্গে এটার মোকাবেলা করে সংবাদ সম্মেলন করে রীতিমতো সকলের সামনে বিষয়টি এনেছে। এজন্য ধন্যবাদ জানাই নবীন ফ্যাশনের মালিককে। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়ন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।